নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন নতুন গল্পের নোটিফিকেশনের জন্য। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। আজকের গল্প জলধর সেন রচিত বিধবার সন্তান। গল্প পাঠে আমি অনিন্দিতা। চুরি করিলে থানায় ধরিয়া লইয়া যায়, কাছারিতে বিচার হয়। যাহারা প্রথম চুরি করিয়াছে তাহাদের বেত্রাঘাত দণ্ড হয়, অপরের অর্থাৎ পাকা চোরদিগের কারাদণ্ড হয়। বালকেরা চুরি করিলে তাহাদিগকে সংশোধনী কারাগারে পাঠাইয়া দেওয়া হয়। ইহাই চুরির শাস্তি। কিন্তু আমি এক চোরের কথা জানি, সে ইহা অপেক্ষাও গুরুতর শাস্তি ভোগ করিয়াছিল। তোমরা মনে করিয়া লও যে আমিই যেন সেই চোর। আমি সেই প্রথম ও শেষ চুরি করিতে যাইয়া যে দণ্ড ভোগ করিয়াছিলাম তাহার বিবরণ তোমাদিগের নিকট বর্ণনা করিতেছি। তখন আমি ছেলেমানুষ বলিলাম বলিয়া মনে করিও না যে আমি তখন মায়ের কোলে ছিলাম, তাহা নহে। আমার বয়স তখন 12 কি 13 বৎসর। এখন দেখি 12-13 বৎসরের ছেলে মস্ত জ্যাঠা হইয়া ওঠে। তাহারা জলখাবারের পয়সা দিয়া সিগারেট কিনিয়া খায়, তাহারা মুখে চোখে কথা বলে, তাহারা দুনিয়ার সমস্ত খবরই রাখে। অর্থাৎ এখনকার 12-13 বৎসর বয়সের ছেলে মানুষের মতো হইয়া থাকে, ছেলে মানুষ থাকে না। কিন্তু 40 বৎসর পূর্বে এমন ছিল না। তখন ছেলের বয়স যতই বেশি হোক না কেন, তাহারা যতই বুদ্ধিমান হোক না কেন, এখনকার মতো চালাক চতুর হইত না। বিশেষ আমরা পাড়াগেয়ে মানুষ। আমরা তখন লাল পাগড়ি দেখিলে ভয়ে রান্নাঘরে মায়ের আঁচলের নিচে লুকাইতাম। সাহেব দেখিলে আমাদের মুখ শুকাইয়া যাইত, বাকশক্তি লোপ পাইত। গুরুজনের সম্মুখে কথা বলিতে হইলে আমাদিওকে 10 বার থতমত খাইতে হইত। তাই বঙ্কিমবাবু বড় দুঃখে বলিয়াছিলেন, এখনকার দিনে যত বড় মূর্খ ছেলে তত বড় লম্বা স্পিচ ছাড়ে। তবে আমাদের মধ্যেও তখন পাড়াগেয়ে রকমের দুষ্টুমি ছিল। আমি এই রকম পাড়াগেয়ে ছেলে। গ্রামে স্কুলে পড়িতাম। ছুটির পরে সকল ছেলে যখন হাডুডু খেলিত বা ঘুড়ি উড়াইত, আমি তখন বসিয়া বসিয়া দেখিতাম। খেলায় যোগ দিতে আমার সাহসে কুলাইত না। এখন আমার 5 বৎসর বয়সের ছেলে ফুটবলে যে ঠোক্কর মারে তাহা দেখিয়া অবাক হইয়া যাই। এখন যেমন গ্রীষ্মকালে বাৎসরিক পরীক্ষা হইয়া থাকে, তখন তেমন ছিল না। তখন পূজার পরেই পরীক্ষা হইত। একবার পরীক্ষার সময় আমরা এক ক্লাসের কয়েকটি ছাত্র স্থির করিলাম যে আমরা পরীক্ষার পূর্বে কয়েক রাত্রি একসঙ্গে থাকিয়া পড়িব। আমাদের পাড়ার এক সহপাঠীর বাড়িতে পড়ার স্থান হইল। আমাকে তাহারা দলে লইতে চাহে নাই, কারণ আমি তাহাদের সঙ্গে বড় মিশিতাম না। কিন্তু অনেক সহি সুপারিশ করিয়া আমিও তাহাদের দলভুক্ত হইলাম। রাত্রিতে পড়িবার আয়োজন খুবই হইত, কিন্তু পড়া হইত না। 5 জন ছেলে একসঙ্গে থাকিলে যাহা হয় তাহাই হইত, শুধু গল্প আর গল্প। তাহার পর যে যেখানে পাইত শয়ন করিয়া রাত্রি কাটাইয়া দিত। পড়াশুনোর নামগন্ধও ছিল না। 2 রাত্রি এইভাবেই গেল। তৃতীয় রাত্রিতে আমি স্থির করিয়াছিলাম আর পড়িতে যাইব না। পড়া হয় না, শুধু সময় নষ্ট হয়। সঙ্গীদিগকে এই কথা বলায় তাহারা কেহ রাগ করিল, কেহ ঠাট্টা করিল, বলিল, ভারী গুড বয় হয়েছিস। কি করি, অনিচ্ছা সত্ত্বেও তাহাদের দলে মিশিতে হইল। সে রাত্রিও পড়াশুনো তেমনই হইল। গল্প চলিতে লাগিল। রাত্রি 10টার সময় একজন প্রস্তাব করিল, সেই পাড়ার তর্কালঙ্কার মহাশয়ের একটা খেজুর গাছ কাটা হইয়াছে, সেই গাছ হইতে রস চুরি করিতে হইবে। সকলেই মহা উৎসাহে এই প্রস্তাবে রাজি হইল। আমি বলিলাম, তোমরা যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। আমার কথা শুনিয়া তাহারা ভারী চটিয়া গেল। একজন বলিল, তুই যে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়েছিস রে। আরেকজন বলিল, আমাদের এই দুর্যোধনের দলে যুধিষ্ঠিরের জায়গা নেই, দাও একে তাড়িয়ে।
সেই রাত্রে সত্যিই যদি তাহারা আমাকে তাড়াইয়া দেয়, তাহা হইলে অন্ধকারে বাড়ি যাইতে পারিব না। ইহা বুঝিয়া আমি নরম সুরে বলিলাম, আমি তো তোমাদের যেতে বারণ করছি না, তোমরা যা, আমি একলাই এখানে থাকি। কিন্তু তাহারা আমার সে কথায় কান দিল না। কেহ রাগ করিল, কেহ কেহ লোভ দেখাইয়া আমাকে ভুলাইবার চেষ্টা করিল। রাত্রিকালের জিরেনগাটা খেজুর রস কেমন মিষ্টি, সকালবেলা খেজুর রসের সে স্বাদ থাকে না। আর ভয় বা কি, বামুনবাড়ির সকলে এতক্ষণে ঘুমাইয়া পড়িয়াছে, কেহই চুরি ধরিতে পারিবে না। এই রকম কথাবার্তার পর কুসংসর্গে যে ফল হয় তাহাই হইল। আমি তাহাদের সঙ্গে যাইতে রাজি হইলাম। তবে তাহাদের সঙ্গে আমার এই বন্দোবস্ত হইল যে আমি বাগানের মধ্যে যাইব না, বাগানের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া পাহারা দিব, কেহ আসিতেছে কিনা দেখিব। অন্যান্য সঙ্গীরা বাগানের ভিতর প্রবেশ করিবে, কেহ কেহ গাছে চড়িয়া খেজুর রস সংগ্রহ করিবে। তাহারা অগত্যা এই বন্দোবস্তেই সম্মত হইল। তখন আমরা 6 জনে দল বাঁধিয়া রস চুরি করিতে চলিলাম। পূর্বের ব্যবস্থা মতো আমি রাস্তার উপরে বাগানের বেড়ার পার্শ্বে দাঁড়াইয়া রহিলাম। লতার বেড়া, সঙ্গীরা সেই বেড়া ফাঁক করিয়া বাগানে প্রবেশ করিল এবং অন্ধকারে অদৃশ্য হইল। আমি সেই অন্ধকার রাত্রিতে বেড়ার ধারে দাঁড়াইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম। চুরি বিদ্যায় এই আমার প্রথম হাতে খড়ি। আমাদের দুর্ভাগ্যক্রমে একটি লোক সেই সময় বাগানের ভিতর শৌচে বসিয়াছিল। আমার সঙ্গীরা যে গাছে রস চুরি করিতে গিয়াছিল, লোকটি সেই গাছেরই কয়েক হাত দূরে বসিয়াছিল। সুতরাং সে সেই অন্ধকারের মধ্যেই ব্যাপার কি তাহা বুঝিতে পারিল। লোকটা তখন সাড়া দিলে চোরেরা সকলেই পলায়ন করিত, কিন্তু সে বসিয়া বসিয়া আমার সঙ্গীগণের কাণ্ড দেখিতে লাগিল, টু শব্দটিও করিল না। ক্রমে যখন একজন গাছে চড়িল আর আরেকজন গাছে চড়িবার আয়োজন করিতে লাগিল, ঠিক সেই সময় সেই লোকটি উঠিয়া নিঃশব্দে 2-1 পা অগ্রসর হইয়া বলিয়া উঠিল, কেরে গাছের ওপর? আর কেরে? যেমন এই কথা শোনা, অমনি সঙ্গীরা বের বাতার বন জঙ্গল ভাঙিয়া দে দৌড়, যে যেদিক দিয়া পারিল পলায়ন করিল, কেহ কাহারও জন্য অপেক্ষা করিল না। আমি রাস্তায় দাঁড়াইয়া লোকটার প্রশ্ন শুনিয়াছিলাম। আমি চেষ্টা করিলে সকলের আগেই পলাইতে পারিতাম, কিন্তু বলিয়াছি, চুরিবিদ্যায় সেই আমার হাতে খড়ি। গাছের উপর কেড়ে এই শুনিয়াই আমার মূর্ছা যাওয়ার উপক্রম হইল। আমি ভয়ে কাঁপিতে লাগিলাম। আমার চলিবার শক্তি লোপ পাইল। মনে হইল পা দুখানিতে কে যেন 2 মণ লোহা বাঁধিয়া দিয়াছে। আমি পলাইতে পারিলাম না। সঙ্গীদের পলাইতে দেখিয়া লোকটা ধর ধর বলিতে বলিতে ছুটিয়া আসিল। আমি তখনও বেড়ার পার্শ্বে দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতেছিলাম। লোকটি আমার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল, ওখানে দাঁড়িয়ে কে রে? আমার মুখ দিয়া কথা বাহির হইল না। লোকটা আমাকে ধরিয়া ফেলিল। তখন দেখিলাম তিনি গৃহস্বামী তর্কালঙ্কার ঠাকুর। কি লজ্জা! ঠাকুর আমার নাম জিজ্ঞাসা করিলে আমি কাঁপিতে কাঁপিতে কাঁদিতে কাঁদিতে আমার নাম বলিলাম। ঠাকুর আমার নাম শুনিয়াই অবাক। বলিলেন, তুই এত রাত্রে এখানে রস চুরি করতে এসেছিস বুঝি? তোকে তো ভালো ছেলে বলেই জানতাম। তোর এ বিদ্যা কতদিন থেকে হয়েছে? আমি তখন কাঁদিতে কাঁদিতে সকল কথা তাহাকে খুলিয়া বলিলাম। অসৎ সংসর্গে পড়িয়া এই প্রথম আমি দুষ্কার্যে প্রবৃত্ত হইয়াছিলাম, তাহা তিনি আমার কথাতেই বুঝিতে পারিলেন। তখন তিনি আমাকে আশ্বস্ত করিয়া বলিলেন, তোর কোনো ভয় নেই, আজ আর আমি তোকে কিছু বলছি নে, কিন্তু খবরদার ওই সব বদ ছেলের সঙ্গে আর কখনো মিশিস না।
আবার যদি তোকে এমন কাজ করতে দেখি তাহলে আমি তো মারবই, তারপর তোর দাদাকেও বলে দেব। চল, তোকে বাড়ি দিয়ে আসি। কাল সকালে আমাদের বাড়ি আসিস, তোকে 1 ঘটি রস দেব। আর যেদিন তোর রস খাবার ইচ্ছে হবে আমাকে বলিস, তোকে পেট ভরে রস খাওয়াবো। এই বলিয়া তিনি আমাকে সঙ্গে লইয়া আমাদের বাড়িতে রাখিয়া আসিলেন। এত রাত্রিতে বাড়ি ফিরিতে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, পড়া ছেড়ে এই রাত দুপুরে বাড়ি এলি যে? আমি মার কাছে কখনো কোনো কথা লুকাই নাই, তাকে সব কথাই বলিলাম। একটা অন্যায় কাজ করিয়াছি, আবার মায়ের কাছে মিথ্যে কথা বলিয়া তাহার পাপের ভার বৃদ্ধি করিতে পারিলাম না। মা আমাকে তাহার কোলের কাছে টানিয়া লইয়া স্নেহের আর্দ্র স্বরে বলিলেন, ওদের সঙ্গে মিশিস নে বাবা, তুই যে বিধবার সন্তান, তোর মুখপানে চেয়েই এত কষ্ট সহ্য করেছি। তুই যদি কুসংসর্গে মিশে বয়ে যাস তাহলে যে আমার আর দাঁড়াবার স্থান থাকবে না বাবা। এই বলিয়া মা আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন। আমার মনে হইল আমার সমস্ত পাপ মাতৃহস্তের স্নেহস্পর্শে যেন মুছিয়া যাইতে লাগিল। মনে এতই কষ্ট হইল যে আমি কাঁদিয়া ফেলিলাম। আমার চোখের জলে মায়ের অঞ্চল ভিজিয়া গেল। এমন কথা না বলিয়া মা আমাকে মারিলেন না কেন? মনে হইল 10 ঘা প্রহারে ইহা অপেক্ষা আমার লঘু দণ্ড হইত। সেই আমার প্রথম চুরির চেষ্টা, আর সেই আমার প্রথম শাস্তি। ইহা অপেক্ষা গুরুতর শাস্তি আমি জীবনে কখনো ভোগ করি নাই। তাহার পর আমি কখনো কোনো অন্যায় কাজ করি নাই। মা কতদিন স্বর্গে গিয়াছেন, কিন্তু যখনই সম্মুখে কোনো প্রলোভন আসিয়াছে তখনই কি জানি কেমন করিয়া মায়ের করুণ কণ্ঠের বেদনা ভরা কথাটি মনে হইয়াছে, তুই যে বিধবার সন্তান।